তো আজকে এখানে তোমাদেরকে দুইটা জিনিস বুঝাবো, একটা হলো পঞ্চম অধ্যায়ের সকল এমসিকিউ এর ব্যাখ্যাটা তোমাদেরকে এখানে বুঝাবো, আর হলো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের যে এমসিকিউ গুলো আছে এগুলা সবগুলা এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি সব কমন পড়বে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তাহলে দেখো এই জায়গার মধ্যে একটু লক্ষ্য করে দেখো ব্যাপারটা, যে প্রথমে আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলবো। ফার্স্ট টাইমে আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলবো। তো এই পৃষ্ঠাটা একটু সমস্যা, যে কারণে এটা এরকম হয়ে গেছে। আচ্ছা দেখো এখানে যে ব্যাপারটা আছে এই জায়গার মধ্যে, এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে কয়টা এখানে কিওয়ার্ড আছে, তারপর দেখো এখানে আনস আছে, ওটু আছে, ব্রেক আছে, এই যে কিওয়ার্ডগুলো আছে, তো পরীক্ষার মধ্যে করে কি স্যাররা এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড তুলে দিয়া জিজ্ঞাসা করে যে আসলে এইখানে নিচের কোনটা কিওয়ার্ড, বুঝতে পেরেছো? এখানে জিজ্ঞাসা করে যে নিচের কোনটা কিওয়ার্ড। তার মানে এখানে তুমি প্রত্যেকটা জিনিস একটু সুন্দর করে দেখে নিও। আমি তোমাকে যাতে দেখা যায় আমি আরো বড় করে দিলাম, দেখো এই যে এই ব্যাপারটা, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এখানে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলা পরীক্ষার মধ্যে প্রায় আসে। ওকে, আর এইখানে যে চিত্রটা আছে, এখানে যে চিত্রগুলো আছে, এই চিত্রগুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখবো অবশ্যই চিত্রগুলা থেকে একটা না একটা চলে আসছে। এখানে যে চিত্রগুলো আছে দেখো, এখানে চিত্রগুলা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে আমি দাগ দিয়ে দেই, এটা পড়বা, তারপরে এই কানেক্টর এটা, তারপরে পাঞ্চ কার্ড এটা, তারপরে ম্যাগনেটিক ডিস্ক সর্টিং, এটা পরীক্ষায় আসে সবচেয়ে বেশি সর্টিং। তারপরে হলো ইনপুট এবং আউটপুট। জাস্ট খালি তুমি এই চিত্রগুলো আছে না, যে এই পাশের চিত্রগুলা যে এখানে দেখে নাও কিরকম, যে এই চিত্রের নাম কি ইনপুট, এই চিত্রটার নাম কি ইনপুট, ঠিক আছে? এই চিত্রটার নাম কি প্রক্রিয়াকরণ, ঠিক আছে? এটার নাম কি, এটার নাম হলো কানেক্টর। ওকে, আচ্ছা তারপরে দেখো এই যে এখানে আছে অফলাইন মেমোরি, তারপরে আছে অনলাইন মেমোরি, এই যে দুইটা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসে এটা। আর এই যে এটা হলো অর, এটা হলো অর, ঠিক আছে? এগুলা তুমি একটু ভালো করে লক্ষ্য করে নিও, এগুলা পরীক্ষার মধ্যে প্রায় সময় আসে। আর এটা দেখো, এটা হলো শুরু অথবা শেষ, এটা হলো ইনপুট অথবা আউটপুট, আর এটা হলো সাবরুটিন, আর এটা হলো প্রবাহ চিত্র, এটা হলো প্রক্রিয়াকরণ, এটা হলো সিদ্ধান্ত, এটা হলো সংযোগ। এই চিত্রগুলা দেখতেছো না, চিত্রগুলা, এই প্রত্যেকটা চিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চিত্র খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে দুইটা অথবা একটা আসবেই প্রশ্নের মধ্যে, দেখবা এই চিত্রগুলা, যে এটার নাম কি, এটার নাম প্রক্রিয়া, এটার নাম কি সিদ্ধান্ত, এটার নাম কি লুপ, এটার নাম কি টিকা, এটা কিন্তু আসবে পরীক্ষায়। ওকে, আর আরেকটা ব্যাপার দেখো, এখানে লক্ষ্য করো একটা ব্যাপার, এই যে একটা ব্যাপার এখানে দেখো, এই যে ক্যারেক্টার আছে না, ক্যারেক্টার, তো ক্যারেক্টারের জন্য কত বাইট ইউজ করা হয়? ক্যারেক্টারের জন্য 1 ইউজ করা হয়, 1 বাইট ইউজ করা হয়, ঠিক আছে? 1 বাইট ইউজ করা হয়। তো ইন্টিজারের জন্য কত বাইট? 2 বাইট ইউজ করা হয়। ওকে, আর ফ্লোটের জন্য কত? ফ্লোটের জন্য 4, আর এই যে ডবলের জন্য হলো 8। এরকম ভাবে বাড়বে আর কি, 1 ডাবল 2, 2 ডাবল 4। এটি কিন্তু পরীক্ষা আসে যে মেমোরিতে কত বাইট জায়গা ইউজ করা হয়, সেখানে কিন্তু এই যে ক্যারেক্টারের জন্য 1, এখানে হলো 2, এখানে হলো 4, এখানে হলো 8, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে। আর এই যে রেঞ্জ আছে না, এগুলো তেমন আসে না, কিন্তু এগুলো আসে পরীক্ষায়। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এই যে স্পেসিফায়ার, এদেরকে বলে স্পেসিফায়ার। তো পার্সেন্ট সি দ্বারা আসলে কি বোঝায়? ক্যারেক্টার। যদি বলে ক্যারেক্টারের স্পেসিফায়ার কোনটা, তাহলে হবে পার্সেন্ট সি। যদি বলে ইন্টিজারের স্পেসিফায়ার কোনটা, তখন হবে পার্সেন্ট ডি। দেখো এই যে ক্যারেক্টার না, ক্যারেক্টারের প্রথম অক্ষর হলো সি, এখানেও দেখো আছে সি, আর এখানে হলো ডি, এখানেও দেখো কি আছে ডি। তারপরে দেখো এই যে লং ইন্টিজারের জন্য এই যে এটা হলো এল, এখানে আছে এল, এখানে আছে ডি। আর তার মানে এই এখানে অনুযায়ী প্রথম যে অক্ষরটা আছে এটা দিয়ে সামনে শুধু পার্সেন্টটা হবে। এরকম পরীক্ষার মধ্যে আসে যে পার্সেন্ট ইউ দ্বারা কি বোঝায়? আনসাইন ইন্টিজার। না পার্সেন্ট এলএফ দ্বারা কি বোঝায়? ডবল ইন্টিজার। এই যে এলএফ দ্বারা কি বোঝায়? তোমার ডবল ইন্টিজার, ঠিক আছে? ও দ্বারা অক্টাল, এক্স দ্বারা হেক্সাডেসিমাল, এস দ্বারা স্ট্রিং। তার মানে এই সবগুলা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, একটু তুমি লক্ষ্য করে নিও যে পার্সেন্ট সি দ্বারা কি বোঝায়, পার্সেন্ট ডি দ্বারা কি বোঝায়। জাস্ট খালি ভিডিওটা দেখতেছো না, তাতেই হয়ে যাবে, আর তোমরা তো মোটামুটি এটা পড়েছোই। আর এই যে এখানের যে পার্টটা আছে এটা, এই যে এ দ্বারা কি বোঝায়? অ্যালার্ম, মানে সংকেতের জন্য ইউজ করা হয় কোনটা? এ, ঠিক আছে? তারপরে এন, এটা খুব ইম্পর্টেন্ট, এই যে আউটপুটের নতুন লাইন তৈরি করার জন্য অথবা নিচের লাইনে যাওয়ার জন্য এন ইউজ করা হয়। ওকে, আচ্ছা তারপরে যেখান থেকে এ আর হলো এন, এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আর এখানে একটা ব্যাপার আছে, এই জায়গাটা তোমরা আমি বুঝাই দেই, এই প্রশ্নটা 100% ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে, তুমি ধরে নেও। এখানে দেখো এই যে এখানে আমি লুপের তো একটা ভিডিও তোমাদেরকে দিয়েছি, লুপের কিন্তু একটা ভিডিও দিয়েছি, লুপের ভিডিওটা দেখলে আশা করি এটা বুঝে গেছো। তারপরে বলতেছি দেখো এই যে ফর আই ইকুয়াল কত 1, এখানে কি আছে? ফর আই ইকুয়াল কত আছে? 1, তারপর একটা সেমিকোলন আই লেস দেন ইকুয়াল কত? 5, এখানে একটা সেমিকোলন আই প্লাস প্লাস, এটা না?
আচ্ছা, এখন তার আউটপুটটা কত হবে? আউটপুটটা হবে দেখো 1 এর থেকে শুরু হয়েছে, তার মানে তুমি গণনা শুরু করবে কত থেকে? 1 এর থেকে। কত পর্যন্ত যাবে? 5 পর্যন্ত। প্রত্যেকবার কত করে বাড়বে? 1 করে বাড়বে। তাহলে কি হবে এখানে দেখো, এখানে বলছে এইচএসসি লেখাটা কতবার প্রিন্ট হবে? এইচএসসি লেখাটা 5 বার প্রিন্ট হবে। তাহলে দেখো 1, তারপরে কত? 2, তারপরে 3, তারপরে 4, তারপরে হলো 5। আচ্ছা, এখানে যে i প্লাস প্লাস মানে হলো 1 করে বাড়বে। এখানে যদি এটা থাকতো যে i ইকুয়াল i প্লাস হলো 2, তখন কি হইতো? তখন প্রথম হইতো কত? 1, তারপরে বেজোড় সংখ্যা, তারপরে কত হইতো? 3, তারপরে কত হইতো? 5, তারপরে কত হইতো? 7, এভাবেও কিন্তু হইতো। আচ্ছা, এখানে যদি এরকম থাকতো যে ধরো i ইকুয়াল i প্লাস 2 না থেকে যদি এরকম থাকতো i ইকুয়াল i প্লাস হলো 1, এই 1 মানেও কিন্তু 1 করে বাড়বে, প্লাস প্লাস মানেও 1 করেই বাড়বে। আর i ইকুয়াল i প্লাস 2 মানে হলো 1 এর থেকে শুরু হবে, কত পর্যন্ত চলবে? 5 পর্যন্ত। বাড়বে কত করে? 2 করে। তার মানে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। এই প্রশ্নটা যদি না আসে পরীক্ষায়, তুমি সময় বইলো এটা পরীক্ষায় আসছে প্রশ্ন। এখন এই জায়গার মধ্যে তোমার 5ও থাকতে পারে, 10ও থাকতে পারে, যা ইচ্ছা তা থাকুক, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই হলো একটা ব্যাপার। আর আমরা কিন্তু এই লুপের যে প্রোগ্রামটা আছে এটা তো আমরা দিয়েছি তোমাদেরকে। আচ্ছা, আমরা দেখি আরো নিচে আরো কিছু আছে। দেখো এই এখান থেকেও প্রশ্ন আসে যে stereo.h লেখা না, stereo.h তোমাকে বলবে যে ওই যে এখানে দেখো printf আছে, এই যে printf আর হলো scanf, এরা কাদের আন্ডারে? এই যে printf আর হলো scanf, এরা দুইজন মূলত কাদের আন্ডারে? এরা হলো stdio.h এদের আন্ডারে আছে। এই stdio.h এদের আন্ডারে আছে। ঠিক আছে, পরীক্ষার মধ্যে কেমনে আসবে যে printf কার আন্ডারে, scanf কার আন্ডারে, stdio.h তার আন্ডারে যাবে। তারপরে দেখো এই যে এরা যে আছে এরা সবাই কার আন্ডারে? দেখো এগুলো কিন্তু ম্যাথ দেখে বোঝা যায়, সবগুলো ম্যাথ, পরীক্ষা কিন্তু এইগুলাই আসে। এই যে পুট ক্যারেক্টার অথবা গেট ক্যারেক্টার, এরা সবাই কার আন্ডারে? এরা সবাই stdio.h এদের আন্ডারে আছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আর কিছু লাগবে না, এখানে আর কিছু লাগবে না। এবার নিচে যাই। এটা হলো এক্সপ্রেশন, পরীক্ষার মধ্যে যেভাবে থাকে এখানে। ঠিক আছে, পরীক্ষার মধ্যে যেভাবে থাকে তুমি সরাসরি তোমার ক্যালকুলেটরের মধ্যে এখানে যেমনে আছে এমনে তুলবা। ঠিক আছে, দেখো যেভাবে আছে এভাবে তুলবা, তাইলেই দেখবা তোমার এটা হয়ে গেছে। দেখো এইখান থেকে এই পর্যন্ত এতটুকু একটা মান, তারপরে এইখান থেকে এই পর্যন্ত এতটুকু একটা মান, এই পুরাটা গুণ করে এই এটার সাথে গুণ করে কি করতে হবে? যোগ করতে হবে, এই যে যোগ। তারপরে এই পুরা যে মানটা একটা আসছে এটার সাথে কত যোগ করতে হবে? 7 যোগ করতে হবে। নিচে নিচে ব্যাখ্যাটা দিছি, দেখো তার উত্তরটা কত হয়েছে? 72 হয়েছে। ওকে, আচ্ছা, এইবার দেখো এই যে এখানে যে প্রশ্নটা আছে এখানে যে প্রশ্নটা আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা এই যে উত্তর হইলো কত? 17। আর এই যে প্রশ্নটা এই জায়গার মধ্যে আছে, এই যে এই 4টা থেকে একটা পরীক্ষার মধ্যে আসছে, যাও বলে দিলাম ইনশাআল্লাহ। এই 4টা জিনিস তুমি সুন্দর করে দেখে নিও, উত্তর সহ 13, 10, 124 আর 10, এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স খুব বেশি। ওকে, আচ্ছা, তাহলে দেখো তুমি স্ক্রিনশট নিয়ে নিও। দেখো x স্কয়ার, এখানে কি আছে? x স্কয়ার আছে না? x স্কয়ার, এটাকে কিভাবে লেখে? দেখো স্কয়ারকে কিভাবে লেখে? এই যে এখানে স্কয়ার আছে না, স্কয়ার, এই স্কয়ারটা এর জায়গার মধ্যে থাকবে, পরে x স্কয়ার মানে কি? দুইটা না, এই জন্য স্টার দিয়া কি হবে? আরেকটা x হবে, প্লাসের জায়গায় প্লাস, পরে bx, এই যে b এর পরে দেখো একটা ইনটু আছে কিন্তু, এই জন্য একটা ইনটু হবে, তারপরে প্লাস, তারপরে c। পরীক্ষার মধ্যে এক্সপ্রেশন আসে এরকম যে এটার এক্সপ্রেশনটা কি? দেখো এখানে কি করছে? a প্লাস b হোল স্কয়ার, কয়টা? দুইটা না, এই যে দেখো এখানে দুইটা দিছি, তারপরে a স্কয়ার b স্কয়ার, দেখো ডবল ডবল না, এই যে ডবল ডবল করা, দেখো 4 3, এই যে 4/3, তারপরে একটা ইনটু আছে r, ইনটু r কিন্তু তিনটা, এই যে তিনটা দিছি। দেখো ঠিক এভাবেই কিন্তু এই যে মাইনাস b লিখে এই এটা রুট ওভার কে বলে sqrt, তারপরে পুরা যেভাবে আছে এভাবেই, তারপরে যে রুট ওভার মানে sqrt, পরে দেখো সবগুলা গুণ আকারে আছে, সবগুলা এভাবেই কিন্তু হইছে। বুঝতে পারছো? আচ্ছা, ওই যে কিওয়ার্ডটা এখন দেখো এই জায়গার মধ্যে দেখো কিওয়ার্ডটা, এই যে কিওয়ার্ড, এই সবগুলা কিন্তু কিওয়ার্ড এক নজর দেখে নিও, এখান থেকে পরীক্ষার মধ্যে একটা দিয়া বলে নিচের কোনটি কিওয়ার্ড। ওকে, দেখো সবগুলা এখানে কিওয়ার্ড, এই হলো ব্যাপার। আর এই জায়গা থেকে তোমাকে যেটা দেখা লাগবে সেটা হলো এইটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এই যে এই পার্টটা, এটা দেখো লজিক্যাল অপারেটর, এটাকে কি বলে? এটাকে বলে লজিক্যাল অর অপারেটর। মনে করো দুইটা টার্ম আছে এরকম, এটাকে বলে অর, আর এখানে এটা, অর্থাৎ এই যে জিনিসটা এটাকে কি বলে? এন্ড বলে। আর এই পাশে যেটা এখানে এটাকে কি বলে? এটাকে নট বলে। লজিক্যাল, দেখো এই যে এটাকে কি বলে? এটাকে বলে লজিক্যাল নট। ওকে, আর এই যে এই সবগুলাকে বিটওয়াইজ, এই সবগুলাকে অ্যাসাইনড অপারেটর, এই সবগুলাকে রিলেশনাল অপারেটর, এগুলো অ্যারিথমেটিক অপারেটর, এই সবগুলা কিন্তু পরীক্ষার মধ্যে অবজেক্টিভ আকারে কিন্তু চলে আসে। এই পার্টটা তুমি ভালো করে বুঝলে গিয়ে ওখানে কিন্তু খুব ভালো করবে। ঠিক আছে, এই তো ব্যাপার। আচ্ছা, আমরা সামনে যাই।
এখান থেকে তুমি কয়েকটা বুঝো, যেমন সি ভাষার সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কি ইউজ করা হয়, অ্যারে ইউজ করা হয়। মানে যখন সংরক্ষণের তুমি কোনো কিছু দেখবা সাথে সাথে উত্তরটা কি হবে, অ্যারে হবে। সংরক্ষণের কোনো কিছু হইলেই কি হবে, অ্যারে হবে। অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরির পরবর্তী ধাপ কোনটা? দেখো ওই যে আমরা 7টা ধাপ তোমাদেরকে বলেছি করার জন্য, কয়টা ধাপ? 7টা ধাপ আছে। ধাপ দেখবা 7টা ধাপ আছে, ওই ধাপগুলো তুমি সুন্দর করে করবা। ওই ধাপটা পরীক্ষার মধ্যে মাস্ট বি আসবে, ঠিক আছে? পরীক্ষার মধ্যে অবশ্যই অবশ্যই আসবে। এই ধাপ অ্যালগরিদমের যে ধাপ আছে এই ধাপটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। ওকে, আচ্ছা। তারপরে দেখো এখানে এখানে কি বলছে, ওই যে চলকের যে একটা ক্লাস আছে, কিন্তু চলকের এই ক্লাসটা কিন্তু অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে। যে চলকের যে প্রশ্নটা আছে না, এটা অবশ্যই আসবে। চলকের এই যে দেখো এখানে যে নিয়মগুলো আছে, দেখো এই নিয়মগুলার অনুযায়ী যে কোনো বর্ণ অঙ্ক চিহ্ন ব্যবহার করা যাবে। তারপরে দেখো এখানে বলছে যে @, তারপরে এইগুলা ইত্যাদি ব্যবহার করা যাবে না। বড় হাতের কোনো চলক তুমি ব্যবহার করতে পারবে না, অথবা ছোট হাত, সবগুলা কি লাগবে, সবগুলা ছোট হাতের লাগবে। এটা কিন্তু পরীক্ষার মধ্যে মাস্ট বি আসবেই, যে সি ভাষার চলকটা কোনটা, এটা অবশ্যই আসবে। সি ভাষার যে চলক, এটা পরীক্ষার মধ্যে তুমি পাইবা, একেবারে নিশ্চিত থাকো তুমি এটা পাইবা। আচ্ছা, তাহলে চলক থেকে একটা কোশ্চেন আসবে, আর হইলো ওই যে মাত্র যে দেখাইলাম ওখান থেকে একটা কোশ্চেন আসবে। তাহলে আমি তোমাদেরকে এখানে উল্লেখ করি কি কি থেকে একটা আসবে, আমি এটা দেখাইতেছি। ওই যে চলক থেকে একটা কোশ্চেন আসবে, তারপরে এই যে লুপ থেকে 2টা কোশ্চেন আসবে, এখান থেকে একটা, চলক থেকে একটা, আর আসবে তোমার এক্সপ্রেশন যেটা দেখাইলাম এখান থেকে একটা আসবে, আর আসবে হলো ওই যে তোমার এই যে ইয়া দেখাইলাম না, ওই যে উপরে নিচে নামতেছে উঠতেছে, ওই যে নট চিহ্ন, তারপর লজিক্যাল, এই টাইপের থেকে একটা পরীক্ষার মধ্যে আসবে। তাহলে আচ্ছা, আরেকটা হলো যে লুপের থেকে একটা অঙ্ক, দেখো এই যে অঙ্কটা আছে, এটা দেখো তুমি লক্ষ্য করে, উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে বি এর মানটা কত হবে, এটা লক্ষ্য করে দেখো। এখানে কত আছে, বি ইকুয়াল 2 ইনটু a না, তাহলে দেখো 3 এর সাথে 2 গুণ করলে কত, উত্তরটা কিন্তু 6। ওকে, আচ্ছা। তারপরে দেখো এখানে বলছে প্রোগ্রাম রান করলে আউটপুটের মানটা যখন কি হবে, এখানে লক্ষ্য করে দেখো এখানে a প্লাস প্লাস আর a মাইনাস মাইনাস দুইটি পুশ পিক্স, পুশ মানে কি পরে, আর এই যে প্রি মানে কি আগে। এক্ষেত্রে প্রোগ্রামিং স্টেটমেন্টটি এক্সিকিউট, এর পরে মানের পরিবর্তন হবে, অর্থাৎ বি এ প্লাস প্লাস বি এ মাইনাস মাইনাস হিসাবে এর মানটা চেঞ্জ হবে। দেখো এই জায়গার মধ্যে কি বলছে, যে উত্তরটা দিচ্ছে কত 1 আর হলো 2, এই জায়গার মধ্যে কি বলছে বি, তার মানে বি এর মানটা অলরেডি কত আছে, বি এর মানটা অলরেডি আছে হইলো দেখো এখানে কত পাইছো তুমি, বি এর যে মানটা বলছে আউটপুটের মান কত হবে, 3 হবে। এখানে বি সমান কত আছে, বি সমান কিন্তু অলরেডি এই জায়গার মধ্যে বি এর মানটা আমরা পাইছি, বি ইকুয়াল কত 6 পাইছি। তাহলে বি ইকুয়াল এ প্লাস প্লাস আর একটা হলো কি এ মাইনাস মাইনাস। তাহলে এখানে লক্ষ্য করো, যদি তুমি বি ইকুয়াল এ প্লাস প্লাস করো তাহলে কি হয়, এখানে কিন্তু 6 হয়, মানে বি এর মান তো আমরা 6 পাইছি। পরবর্তী লাইনে বলতেছে এ মাইনাস মাইনাস, তখন কি 6 এর থেকে যদি আমি 3 মাইনাস করি, উত্তরটা কত আমার 3 না, এই জন্য উত্তরটা কি হবে, এই যে বি এ প্লাস প্লাস মাইনাস মাইনাস, এই হলো ব্যাপার। এই যে দেখো প্রশ্নটা আসছে ফরম্যাট স্পেসিফায়ার কোনগুলা, দেখো এটা কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার না, পার্সেন্ট ডি একটা আর হলো পার্সেন্ট সি একটা, এলএফ আছে কিন্তু আইএফ নাই, ঠিক আছে? আচ্ছা, দেখো ব্যাপারটা। এরপর এই যে এই ধরনের একটা অঙ্ক পরীক্ষার মধ্যে আসবে, এই ধরনের একটা অঙ্ক পরীক্ষা আসবে। একটা অঙ্ক তোমাকে বুঝাই দিই তাইলেই হবে। এখানে দেখো কি বলছে, দেখো a ইকুয়াল 1, এই যে a ইকুয়াল 1 a 5, আর দেখো তো এটা কি হবে, এটা এরকম হওয়ার কথা না, 1 2 3 4 5, এটা কিন্তু এরকম হওয়ার কথা, তাই না? বলছে আউটপুটটা কত হবে, এখানে বলছে দেখো উত্তর দিছে কত 15। এখন 15 কেমনে হইলো, এইটা একটু বোঝার চেষ্টা করো যে 15 আসলে কিভাবে হইলো। দেখো এখানে একটা সূত্র আছে s ইকুয়াল s প্লাস a, তখন দেখো s ইকুয়াল s প্লাস কত, s প্লাস হইলো a, এটা না? তাহলে দেখো এই যে s এর মান কত দেওয়া আছে 0, এই জন্য আমি কত ধরেছি 0, ইকুয়াল s এর মান কত 0 প্লাস হইলো এই যে এখানে যে a আছে a এর প্রথম মানটা কত 1, তাহলে এখানে কত ধরলাম 1। আচ্ছা, পরের যে লাইনটা হবে সেটা দেখো, তো 0, এই যে 0 এই দুইটা কি হবে, যোগ হবে, 0 আর 1 যোগ হয়ে কার মধ্যে জমা হবে, এই পাশে চলে আসবে। তাহলে 0 আর 1 যোগ করলে কত 1 হইলো, ইকুয়াল। এখন দেখো s এর মান কত হয়ে গেছে 1, তাহলে এই s এর মানও কত, এই s এর মানটাও কত 1 হইলো, তাহলে প্লাস, তাহলে 1 এর পরে কত, দেখো এই যে 1 এর পরে কত 2 না, এই যে দিলাম 2, তাহলে এইখানে কত আছে 1, 2 আর 1 কত 3, তাহলে 3টা এদিকে আসলো। এবার দেখো s এর মান কত 3, তাহলে এই যে 3 প্লাস হইলো এই এখানে কত হবে, এখানে হবে 3, তাহলে 3 আর 3 কত 6, এই হলো 6। এবার এই 6টা কোথায় আসবে, এখানে আসবে। 3 এর পরে কত, এই যে 4, 4 আর 6 কত 10, এই যে দিলাম 10, আর এই 10টা এখানে আসবে প্লাস, এই হইলো কত 5। দেখো আমার সীমানা কত, এই যে 5 পর্যন্ত যাইতে পারবো, তাহলে 10 আর 5 কত, এই যে 15।
এই হইল আমার 15 উত্তর। এই টাইপের একটা অঙ্ক তুমি পরীক্ষার মধ্যে অবশ্যই পাইবা, এই টাইপের একটা অঙ্ক পরীক্ষায় পাইবা, ঠিক আছে। আচ্ছা, গেল এই ব্যাপারটা। আচ্ছা, তো তোমরা যে ক্লাস করতেছো তোমাদের কেমন অনুভূতি হচ্ছে? অবশ্যই কমন, পঞ্চম অধ্যায় থেকে দেখবো অবশ্যই কমন পড়ছে। এই যে একটা অঙ্ক দেখাইলাম না, এই অঙ্কটা পরীক্ষার মধ্যে আসবে। আচ্ছা, তারপরে দেখো বাইনারি ডিজিট ব্যবহার করার পদ্ধতি হলো কোনটা, এটা মেশিন ভাষা। তারপর এইগুলো তো তুমি ব্যাখ্যা পড়লেই পারবা। আচ্ছা, তারপরে দেখো সবচেয়ে বেশি প্রচলিত কোনটা, এটা দরকার নাই, এটা দরকার নাই, 77 এগুলো দরকার নাই। আচ্ছা, এখান থেকে তুমি এগুলা জাস্ট পড়ে নিও, তাইলেই হবে। অনুবাদক সফটওয়্যার অলরেডি 15 মিনিট হয়ে গেছে এটা। আচ্ছা, তারপরে আমি নিচে অঙ্কের মধ্যে যাই, এগুলা পরীক্ষায় আসবে না। এই যে দেখো, এটা সি ভাষায় নতুন লাইন তৈরি করার জন্য যে কোনটা, এই যে নিউ, এটা আমরা পড়ে আসছি মাত্র। এই যে দেখো, এই যে সি ভাষায় কোন চলক, কোনটি সঠিক চলক, এই টাইপের যে প্রশ্নটা আছে, এই টাইপের প্রশ্ন মাস্ট বি, আসবেই, অবশ্যই আসবে। দেখো, এই যে এই প্রশ্নটা অবশ্যই আসবে পরীক্ষার মধ্যে, অবশ্যই আসবে। আচ্ছা, তাহলে এটা তুমি কেমনে করবা আমি এখানে তোমাকে দেখাই। দেখো, সি ভাষায় চলকের নামকরণের আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যায় না। তার মানে এইগুলা একটাও কি করা যাবে না, একটাও ইউজ করতে পারবে না তুমি, এগুলা একটাও তুমি ইউজ করতে পারবে না, ঠিক আছে, ব্যবহার করা যাবে না। তাই এই যে এটা, তারপরে এটা, তারপরে এটা, এগুলা কি সঠিক চলক নয়। দেখো, এই যে এটা লিখছে মাঝখানে, এটা দেওয়া যাবে না। তারপরে যে ডলার দেওয়া যাবে না। তারপরে যে এটা কি করা যাবে না, এটা দেওয়া যাবে না। তারপরে দেখো, এটা তুমি ইউজ করতে পারবা, এই যে এটাও দিতে পারবা না, এটাও, অর্থাৎ এখানে সঠিক উত্তরই নাই। ওকে, এই টাইপের একটা অঙ্ক কিন্তু আসবে পরীক্ষায়। এবার এটা দেখো, এই যে নিচের কোনটা সঠিক চলক, আইএনটি নাম্বার, এই যে এখানে যেটা 1 এটা দিছে, হাইফেন দেওয়া যাবে না। তারপরে দেখো, এই যে এখানে আইএনটি নাম্বার, এই যে এখানে এই যে হাইফেন দিছে না, হাইফেন, এটা কি, এটা দেওয়া যাবে না। তারপর এইটা দেওয়া দিতে পারবা তুমি, কি দিতে পারবা, আন্ডারস্কোর দিতে পারবা, শুধু আন্ডারস্কোরটা তুমি এখানে ইউজ করতে, অন্য কোনো কিছু ইউজ করতে পারবা না। আচ্ছা, এটার একটা ভিডিও তোমাদেরকে দিতেছি, দেখো। এই চলকের থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে কিন্তু, চলকের থেকে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। এই যে দেখো, এই প্রশ্নটা পরীক্ষায় আসবে। এই যে একটা হলো তোমার ব্রেক, এটা তো দিয়েছি তোমাদেরকে, যে ব্রেক এটা কিভাবে করবা। দেখো, 1 থেকে শুরু হইলো 10 পর্যন্ত চলবে, এখানে 2 করে বাড়বে, তাহলে উত্তরটা কি হওয়ার কথা, 1 2, এই যে 2 করে বাড়তেছে, তাহলে 1 3 5, তারপরে 7, তারপরে 9, আর কিন্তু হবে না, কারণ 10-এর থেকে বেশি হয়ে যাবে আর কি। এখন এখানে বলতেছে ব্রেক, এই যে ব্রেক বলছে না, তার মানে 7-এর মধ্যে এসে কি তোমাকে থেমে যেতে হবে। তাহলে 1 3 5 7, এই যে 4টা হয়েছে কিন্তু, তার মানে তোমার উত্তর কত, তোমার উত্তর হলো 4। আচ্ছা, এখন যদি ব্রেক এখানে না থাকে, এখানে যদি কন্টিনিউ থাকতো, এরকম কন্টিনিউ লেখা থাকতো, কন্টিনিউ, তখন কি হইতো, তখন যে কাজটা হইতো, সেখানে 1 3 5 7 9, এটা তো হইলো নরমাল, এটা হইলো কোনো কিছু না থাকলে নরমাল। এখন যদি ব্রেক থাকে, তখন 7-এর মধ্যে বলছে না ব্রেক, এই জন্য কি হইলো, 7 থেকে থামে গেছে, উত্তর হয়েছে কয়টা, এই 4টা উত্তর, এই যে 4, এই জন্য উত্তর হইলো কত, 4। আর যদি কন্টিনিউ থাকতো এখানে, তখন কন্টিনিউর পাশে কত লেখা থাকতো, 7, তাহলে দেখো 1 1 3 5, এই 7 আছে না, এই 7টা বাদ যাইতো, 7 বাদ দিয়ে কত হইতো, 9 হয়ে যেত। এইভাবে কিন্তু হয়। এই কন্টিনিউর উত্তরটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, এটা কিন্তু ভুল লাগায় না, এই প্রশ্নটা 100% শিওর আসবে, 100% শিওর এই প্রশ্নটা কিন্তু আসবে। আচ্ছা, এরপরে দেখো, এই পরে আসছে, এই যে এই পরের প্রশ্নটাই দেখো, এই যে দিচ্ছে, এই যে দেখো, ইফ শর্তটি বাদ দিলে, এই যে ইফ শর্তটি বাদ দিলে লেখাটা কি হবে, দেখো, এই যে দিছে 1 3 5 7 9, ঠিক আছে। আচ্ছা, এই জায়গার মধ্যে দেখো আবার দিছে, ওই যে প্রশ্নটা আবার দিছে, প্রোগ্রামটি রান করলে বি এর মানটা কত হবে, বি এর মানটা দেখো এখানে, এই যে এ সমান কত দিছে 3, তাহলে বি প্লাস প্লাস মানে কি, বি এর সাথে 1 যোগ হবে, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 4। ওকে, অতিরিক্ত লাইন না লিখে রান করলে যে কি হবে, কত, এটা বি এর মান 8 পরিবর্তন, এইগুলা প্রশ্ন একদম ডাইরেক্ট চলে আসে, ঠিক আছে, উত্তরটা হবে তোমার 8। তার মানে দেখো, যদি বলতেছি কি যে অতিরিক্ত লাইন না লিখে প্রোগ্রাম যদি রান করি, অতিরিক্ত লাইন না লিখে, তাহলে কত হওয়ার কথা, তাহলে তো 8ই হওয়ার কথা। এই যে এখানে দেখো আছে কত, এখানে দেখো এর মানটা কত আছে, 3 আছে না, তাইলে পরে বলতেছি কি অতিরিক্ত লাইন যদি না লিখি, তাহলে প্রিন্টএফে বি এর মানটা কত হবে, তাইলে এখানে বলছে 8 কখন হবে, তাইলে আমি যদি 3 এর সাথে 5 যোগ করি, 3 এর সাথে যদি 5 যোগ করি, দেখো নরমালি এখানে কি আছে, যেমন বি ইকুয়াল প্লাস প্লাস এ আছে না, তাহলে এই যে এ মানে কত, এ মানে কত 3 না, তাহলে প্লাস প্লাস মানে কত 5, প্লাস হলো 3, উত্তর কত, উত্তর হলো 8। এই হলো ব্যাপার, হচ্ছে। আচ্ছা, তারপরে এই যেগুলো বাংলা পড়া, এগুলো তোমরা একটু দেখে নিও, আমি শুধু অঙ্কের গুলা দিতেছি, তারপর ক্লাস বেশ বড় হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা, তারপরে এই যে এখান থেকে আরেকটা প্রশ্ন আসবে যে কম্পিউটারের যে উন্নয়ন সিনট্যাক্স, যে প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য বার্তা দেয়, এই যে সিনট্যাক্স ভুল। এখন সিনট্যাক্স ভুল কোনগুলা দেখো, সিনট্যাক্স ভুল বলতে কম্পিউটারে যে বোঝায় কমা, তারপর ব্র্যাকেট, তারপর ঠিক মতো না দেওয়া, এই যে ভুলগুলো আছে, এই ভুলগুলা কিন্তু হবে। ঠিক আছে, এই যে এখানে যে ভুলগুলো আছে না, এই সম্পূর্ণ ভুলগুলা কিন্তু হয়। ওকে, আচ্ছা। এখানে তেমন আর পড়া নাই। এই যে প্রত্যেকটা প্রোগ্রামের কয়টা অংশ থাকে এটা পড়বা, 3টা অংশ থাকে প্রত্যেকটা প্রোগ্রামের। আর এটা তো আমরা বললামই তোমাদেরকে পড়ার জন্য, সম্পূর্ণটা পড়বা। এই যে এই দেখো প্রোগ্রামের ক্ষেত্রে ইনপুট বা আউটপুট হিসাবে কোনটা, ইনপুট বা আউটপুট, এই যে আমরা বলছি কিন্তু ইনপুট বা আউটপুট, ইনপুট আউটপুট কোনটা এটা। তারপরে বলছে প্রোগ্রামের জন্য সংযোগ চিত্র কোনটা, এই যে সি, এটা হলো কি সংযোগ চিত্র। আর এখানে এটা হলো প্রথম লাইন, এটা কি, এটা হলো প্রথম লাইন। এই যে এটা দেখো, এই হ্যাশ ইনক্লুড stdio.h, ঠিক আছে। সি প্রোগ্রামের হেডার ফাইল নিয়ম কোনটি, এটা হলো এরকম আর কি ব্যাপারটা। এই যে যেখানে দিয়েছে হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ, তারপর হইলো এখানে হ্যাশ থাকবে ইন CLUD ইনক্লুড stdio.h, এটা থাকবে, বুঝছো। আচ্ছা, এই হলো ব্যাপার। তারপরে দেখো ওই যে ডেটা টাইপ থেকে প্রশ্ন তো আসবে, ডেটা টাইপ থেকে প্রশ্ন আসবে যে সকল ধনাত্মক ঋণাত্মকের জন্য কোনটা, ধরো পূর্ণ সংখ্যার কি বলে, ইন্টিজার বলে না, এটা হলো এটা আর কি। আচ্ছা, তারপরে দেখো সি ভাষার জন্য ডেটা টাইপ কত বিটের হয়, যে সি ভাষার জন্য ইন্টিজার ডেটা টাইপ কত বিটের হয়, এই যে 32 বিটের হয়। এই যে এখানে দেখো লিখে দিয়েছি ইন্টিজার 4 বাইট, তারপরে ফ্লোট 4 বাইট বা 32 বাইট, ডবল 4 বাইট বা 64 বাইট, এই যে ক্যারেক্টার, এই যে দেখো ক্যারেক্টার আমরা বলেছি কিন্তু কিছুক্ষণ আগে। ফ্লোট চলকের জন্য কত বাইট জায়গার প্রয়োজন হয়, এই যে 4 বাইট। সি ভাষায় ডেটা টাইপের জন্য কতটা হয়, এই যে 32টা কিন্তু ডেটা টাইপ। এই যে এই প্রশ্নটা আবার আসছে, দেখো এই প্রশ্ন তো পরীক্ষার মধ্যে আসবেই। এই যে এটা যে একটা চলকের যে প্রশ্ন আছে এটা কিন্তু আসবেই পরীক্ষার মধ্যে, আমি বারবার বলতেছি চলকের প্রশ্ন কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। আচ্ছা, তারপরে এদিকে তো এই যে সি ভাষায় 443, এটা কোন ধরনের, এটা কি দেখো পূর্ণ সংখ্যা না, তাই এটা কি হবে, এটা INT হবে। আচ্ছা, তারপরে এই যে এটা CHR এর জন্য কত বাইট জায়গা প্রয়োজন, এই আমরা বলছি 1 বাইট, কিন্তু ইন্টিজারের জন্য কত বাইট জায়গা প্রয়োজন, এই যে 4 বাইট। এগুলা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, আমি বলতেছি কিন্তু এইটি সুন্দর করে দেখে যাইও। আচ্ছা, তারপরে এই যে লজিক্যাল এন্ড, এটা কি, এটা হলো লজিক্যাল। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে এখানে কি হলো, এই যে দেখো, এই যে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে এগুলা কিভাবে হয়। দেখো এই যে পাওয়ার 3 2, তার মানে এই যে 3 এর উপর পাওয়ার যদি থাকে তাহলে কত, পাওয়ার যদি 3 এর উপর 2 থাকে কত, 9 না, এই যে প্লাস 5 দিয়ে তুমি যদি 2 দিয়ে এটা করো, মানে এইটা আর কি, মানে 3টা 2 এরকম গুণ করলে কত হয় 9, আর হলো এই যে 2 দিয়ে 5 এর ভাগ করি, 2 একে কত 2, 2 ওখানে 4, এখানে থাকে কত 1, এই যে এটা হলো 1, কারণ এটা হলো এই ভাগশেষ। ওকে, আচ্ছা এটা দেখো কত 3, তাহলে 9 এর 1 কত 10, 10 আর 3 কত 13। এই অঙ্কগুলো কিন্তু তুমি একটু বুঝে দিও, বুঝছো, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। এই যে একটা দেখো, এই যে এটা বলছিলাম আমরা যে কখন থাকে, এই যে এটা দেখো ভালো করে, বুঝছো। আচ্ছা, তারপরে দেখো সি ভাষার জন্য এইগুলোর নাম কি, এগুলোর নাম হলো অ্যাসাইন অপারেটর, আমরা কিন্তু বলেছি কিছুক্ষণ আগে। তারপরে দেখো সি ভাষার কোনটিতে কন্ডিশনাল ইউজ করা হয়, কন্ডিশনাল অপারেটর বলা হয় এটা, ওইগুলো তো কন্ডিশনাল, ওইগুলো তো রিলেশনাল। এই যে প্লাস এম এর সমতুল্য কোনটা, দেখো এই যে এটা আমরা বলেছিলাম না, যে আই বলেছিলাম, আই ইকুয়াল আই প্লাস প্লাস, এটা না, এটা হলো এটা, অথবা আই ইকুয়াল আই প্লাস 1, আই প্লাস 1, এখানে এটা বলেছি আর কি এম প্লাস 1 এম, এই যে ভাবে বলেছি এম ইকুয়াল এম প্লাস 1, আমরা বলতেছি আই ইকুয়াল আই প্লাস 1, বুঝছো ব্যাপারটা, এই হলো ব্যাপার আর কি। আচ্ছা, এবার দেখো কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডের কথা আমরা কিছুক্ষণ আগে বলেছি না তোমাদেরকে, যে CH এর জন্য কি %C, INT এর জন্য কি %D, লং ইন্টের জন্য কি LD, ফ্লোটের জন্য কি %F, ডবল এর জন্য কি %LF, বুঝছো, এই হলো ব্যাপারগুলো আর কি। আচ্ছা, কোনটি সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড, দেখো কোনটা সি ভাষায় জন্য ব্যবহার করা হয়, এই যে ফর, এটাও না এটাও না এটাও না, কোনটা ইউজ করা হয় ফর, ডবল এর জন্য কোনটা ইউজ করা হয় LD, তারপরে যে INT এর জন্য কোনটা ইউজ করা হয়, দেখছো আমরা কিছুক্ষণ আগে পড়ছি কিন্তু, এই যে সবগুলা কিছুক্ষণ আগে পড়ছি। এই যে দেখো নিচের কোনটা সংরক্ষিত শব্দ নয়, এখানে বলতে ফাংশন, এই ফাংশনটা কিন্তু সংরক্ষিত শব্দ নয়, এলসও সংরক্ষিত, ইফও সংরক্ষিত, ব্রেকও সংরক্ষিত। ওকে, আচ্ছা এখন এই যে দেখো নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ, এই যে বললাম না কয়টা থাকবে, ওখানে অনেকগুলো আছে না, এটা দেখা লাগবে আর কি, যে শর্ট, গো টু আর হলো ব্রেক, এরা হলো উদাহরণটা আর কি পরবর্তী লাইনে যাওয়ার জন্য। দেখো %D দ্বারা কোনটা বোঝায়, ঘুরে গেলে কিন্তু এইগুলাই, ঘুরে গেলে দেখো 3টি পূর্ণ সংখ্যা বেশি হলে তার ইনপুটটা কত, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, একটু লক্ষ্য করে যাই। 3টা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 3টা %D,
কারণ পার্সেন্ট ডির জন্য স্পেসিফায়ারটা কি, এটা একটা এটা একটা এটা একটা পার্সেন্ট ডি হবে। ওকে, আচ্ছা এই প্রশ্নটা আমরা আগেও করছি। আচ্ছা তারপর দেখো কন্ট্রোল স্টেটমেন্ট। এই যে কন্ট্রোল স্টেটমেন্ট কত প্রকার, দুই প্রকার। এখানে বলছে x চলকটা ইন্টিজার হলে এটা কি আমরা লিখব যে স্ক্যানে পার্সেন্ট ডি x। ওকে, আচ্ছা এই যে লুপ কন্টেন্ট দেখো, এই যে দেখছো অবস্থাটা। সি প্রোগ্রামের ডেটা, এই যে ডেটা আউটপুটের ফাংশন কোনটা, আউটপুটের ফাংশন কোনটা, দেখো প্রিন্ট হলো ইনপুট, প্রিন্ট হলো কি, প্রিন্ট হলো ইনপুট, প্রিন্টটা হলো ইনপুট আর আউটপুট হলো প্রিন্ট। মানে ইনপুটটা কি, ইনপুটটা হলো স্ক্যান, SCN স্ক্যান, আর আউটপুটটা হলো কি, আউটপুট হলো প্রিন্ট। ইনপুট বললে স্ক্যান আর আউটপুট বললে প্রিন্ট হবে। ওকে, আচ্ছা এখানে এই যে এই টাইপের একটা কোশ্চেন কিন্তু আসবে যে নিচের কোন কমান্ডটি ভুল আছে। ঠিক আছে, তুমি দেখলে কিন্তু বুঝতে হবে নিচের কোনটা কিন্তু ভুল আছে এখানে বলতেছে। এই যে দেখো এটার মধ্যে, যেমন এটার মধ্যে কি লাস্টে এফ আছে, তার মানে এটা ঠিক আছে। এই যে গেট ক্যারেক্টার এটাও ঠিক আছে, মেইন এটাও ঠিক আছে, এইটা কিন্তু দেখো প্রিন্ট এফ হবে। এই যে দেখো আগেরটার উত্তরটা দেখো, যে আউটপুটের জন্য কোনটা, এই উত্তরে এটা প্রিন্ট এফ, তাহলে এখানে মিস কি, এখানে কিন্তু এফটা মিস। এগুলো একটু লক্ষ্য করে দিও, বুঝছো, উত্তরগুলো একটু লক্ষ্য করে দিও, তাইলেই হয়ে যাবে। আচ্ছা এবার আমরা একটু লুপে যাই। দেখো এই যে লুপ কিন্তু তোমাদেরকে পড়াইছি, লুপের কিভাবে হয় লুপটা কিন্তু পড়াইছি আমি। এই যে দেখো এখানে বলতেছে আই টু, এটা কিন্তু আসবেই ভাই, প্রশ্নটা কিন্তু এটা অবশ্যই আসবে। আই ইকুয়াল টু আই এই যে 10, দেখো তো কিভাবে হবে, 2 এর থেকে শুরু হবে, প্রথম হবে 2। দেখো এখানে এই যে 2 এর থেকে কিন্তু শুরু হয়েছে, প্রথম 2, তারপরে কি আবার 2 করে বাড়তেছে, তাহলে 2 এর সাথে 2 যুক্ত হবে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে কত 10, এই যে 10 এ গিয়ে থামে গেছে। দেখো উত্তরটা কোনটা, উত্তরটা কিন্তু এটা নিশ্চিত, এটা এই যে এটা উত্তর। ঠিক আছে, তার মানে 2 এর থেকে শুরু হয়েছে, 4, 6, 8 এভাবে কিন্তু সামনের দিকে যাচ্ছে। ওকে, আচ্ছা এইবার দেখো এটা, আচ্ছা এই এটা তো আমরা পারবো। এখানে কি আছে, কন্টিনিউ আছে না, কন্টিনিউ থাকলে কি হবে, 1 এর থেকে শুরু হবে। এই প্রোগ্রামটা কেমন, এই প্রোগ্রামটা হলো প্রথম কি 1, তারপরে কত, তারপরে হলো 2, হ্যাঁ 3, 4, 5, তাহলে কন্টিনিউ লেখা না, এখানে কি 3 বার যাবে, তাহলে দেখো 1 বার 2 বার 3 বার 4 বার, তোমার উত্তর 4 বার। ওকে, আর নিচে তো লেখাই আছে, এই যে এখানে লেখা আছে, এটা কিন্তু আসবে। এইগুলাই মূলত প্রশ্ন, এইগুলো। আর ফাংশনটা দেখো একটু, ফাংশন মানে হলো এফ। এখন নিচে এই যে বহুপদী যেগুলো আছে এগুলো তুমি বুঝবা যে আসলে কি হচ্ছে না হচ্ছে। ওকে, তো এটা ছিল আমাদের মোটামুটি পঞ্চম অধ্যায়ের জন্য এটা ছিল। 27 মিনিট হয়ে গেছে, তো এটা আমরা অফ করে আমরা ওই ভিডিওটা দেখি এখন। ওই যে তৃতীয় অধ্যায়ের একটা ভিডিও আছে, এটা একটু দেখতে হবে। আচ্ছা এটা ক্লোজ করি।